ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্যস্ততায় ছিলেন, খাবার মেক করতে পারেন নাই? নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আছে তো আমাদের ব্যতিক্রমী খাবার, বিকল্প খাবার রয়েছে। ঠিক আছে, যখন ব্যস্ততা থাকবে, রান্না করতে পারবেন না, হ্যাঁ, ব্যাচেলররা বিদেশে থাকবেন বা অনেকে দেশেও যারা জব টব করতেছেন ফ্যামিলির সাথে নাই, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, এই তো রেডিমেড পিজা আছে, পিজা নিয়ে আসবো ইয়ের থেকে, স্টোর থেকে। তো নিয়ে এসে আমরা ফ্রিজে রেখে দেবো, তারপর যখন যেটা প্রয়োজন সেটা আমরা মেক করে খাবো। যেমন এই যে পিজা, এই পিজা, এই যে পিজা, সেটা আমি মেক করব। ঠিক আছে, কারণ আমার ব্যস্ত ছিলাম, রান্নাবান্না করতে পারি নাই, এখন খেতে তো হবে একটু, তাই না? ওকে, আমি এখন পিজা মেক করবো। ঠিক আছে, এটা মোটামুটি মেক করাই আসছি, জাস্ট আমি এটা ওভেনে দিব, ইয়ে করবো। আমি আমার পেটটা ধোয়াই আছে, এটাকে একটু মুছে নিলাম, কারণ এটার মধ্যে আমি পিজাটা দিব। ঠিক আছে, ওকে, দেন আমি এই আমার পিজাটুকুকে উঠাবো। ঠিক আছে, এটাকে আস্তে একটা জায়গা হবে। আর একটু বড় প্লেটের দরকার ছিল। ওকে, নো প্রবলেম। আমি তো তাহলে আমি কি করতে পারি, পিজাটা যেহেতু একটু বিগ সাইজ, আমি সেটাকে একটু কেটে নিতে পারি, কি বলেন? যেহেতু আমার প্লেটে জায়গা হবে না, এটার জন্য ওকে, তাহলে আমি এইটাকে 50 কইরা নিলাম, কি বলেন আপনারা? এই যে এখন আমার প্লেটে সামহাও জায়গা হচ্ছে। ওকে, এখন জায়গা হচ্ছে, তাই না? তারপরও আমি একটা কাজ করতে পারি, এই দিক থেকে কিছু অংশ কাইটা আমি একটু সেন্টার পয়েন্টে দিয়ে দিতে পারি। ওকে, ঠিক আছে, আমি এটাকে ইয়ে করলাম, এটা আমি সরিয়ে নিই, যেটা যেটা মেক করবো এটা আনলাম এদিকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের শর্টকাট খাবার। অনেক সময় খাবার টাবার মেক করা থাকে না, তখন কী খেতে হবে? বিদেশ বাড়িতে মানুষজন নাই, আপন মানুষ নাই, রান্নাবান্না করে খেয়ে দিবে। ঠিক আছে, তখন এই যে যাই হোক, আমি যেহেতু সমস্ত পিজাটা এখানে জায়গা হবে না, আমি এটাকে কেটে ছোটো করে নিলাম,
এবং এখানে অর্ধেক পিজাটুকু আমি দুইটা করে এটা জায়গা করলাম। আর বাকি পিজাটুকু আমি এই যে এটা রাখলাম আলাদা, এটা আমি পরে আবার করব, কারণ একসাথে আমার প্লেটে জায়গা হবে না, একটু বড় সাইজের হইলে হইতো। ওকে, দেন এই যে এগুলা আমি এখানে কিন্তু অলরেডি এটার মধ্যে চিজ দেওয়াই আছে। আর চিজ ছাড়াও এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, তবে এখানে অনেক কিছু সব কিছু কিন্তু হালাল না। যে চিজটা মোটামুটি একটা নিরাপদ, চিজটা একদম হালালভাবে সেটা আমরা নিয়ে আসতে পারি। হ্যাঁ, যে চিজ পনির যেটা। তো যাই হোক, এখানে আমি যেহেতু মেক করব, আমি এখানে আরও এক্সট্রা কিছু টপকিন দিয়ে নেব। হ্যাঁ, টপকিন যখন দেবো, ধরেন আমি এই যে এগুলো থেকে এগুলো হচ্ছে পনির, এক্সট্রা পনির, আমি এখান থেকে এক্সট্রা পনির উঠিয়ে রাখছি। আমি এই যে এখানে একটা পনির দিলাম, তারপরে এই যে আরেকটা পনির দিই, কি বলে এই যে আরেকটা পনির দিলাম, তারপরে পনির দিলাম, তারপরে এই যে আরেকটা পনির দিলাম। ঠিক আছে, এই যে এটা টান দিলেই পনিরটা উঠে আসবে। ঠিক আছে, এই ধরনের রেডিমেড পনির জায়ান্ট ইগল অথবা ওয়ালমার্ট বড় বড় স্টোরে গেলে আপনারা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? যাই হোক, আমি এক্সট্রা পনির মানে এটার জন্য আরও টেস্টি হয়, এই জন্য আমি আরও এক্সট্রা পনির নিয়ে এসেছি। ঠিক আছে, আমি 3 পিস পনির দিলাম এক্সট্রা। আবার খুব বেশি একটা খাওয়া ঠিক না পনির এখানে। তারপরে এই যে আমি টপকিন দেবো। টপকিনগুলো কী কী দেবো দেখেন, আমরা যখন দোকানে যখন পিজা মেক করে পিজা স্টোরে, তারা জাস্ট একটা টপকিন দিবে যখন ধনে পাতা। এটার জন্য তারা যখন এই পিজাটার দাম হচ্ছে $20, তারা এটার জন্য শুধুমাত্র এটা দেওয়ার জন্য কেউ কেউ $1, কেউ কেউ $2 আরও এক্সট্রা অ্যাড করবে, যেমন তখন প্রাইস হয়ে যাবে $22। তারপর পেঁয়াজ কুচি দিবে, সেটার জন্য হয়ে যাবে $23। রসুন কুচি দিবে, তার জন্য হয়ে যাবে $24। তারপরে ধরেন এখানে এটা কি, এটা হচ্ছে অলিভ। হ্যাঁ, অলিভ দিবেন, তা আরও হয়ে যাবে যেন $26। কাঁচামরিচ দিবেন, হয়ে যাবে $27। হ্যাঁ, ঠিক আছে। রসুন দিবে বা আপনার টমেটো দিবে বা অন্য কোনো সবজি দিবে, মিক্স করবে, ধরেন আপনার ফুলকপি বা অন্য যে কোনো ভেজিটেবল মিক্স করা হয়। তো প্রত্যেকটা আইটেমের জন্য $1, মিনিমাম $1 করে ওরা অ্যাড করে থাকে। তো যাই হোক, আমি এইখানে কী কী রাখছি দেখেন, এখানে আমি আমার পিজা নিলাম। পিজা নেওয়ার পরে যেমন আজকে আমি খাবার মেক করি নাই, ঠিক আছে, আমি এখন রান্না করার মতো আমার ভালো লাগছে না, আমি ব্যস্ততা আছে, অন্য কাজ আছে, তা আমি পিজা খেয়ে মোটামুটি রাত পার করে দেবো। তো এখন আমি এক্সট্রা পিজার মধ্যে এক্সট্রা আমি কি দিলাম, এই যে চিজ মিক্স করলাম, 3 পিস চিজ দিলাম। দেন আমি এইখানে এই যে এইখানে কি কি আছে দেখেন, এখানে আছে এই যে সেটা হচ্ছে পেঁয়াজ, সেটা হচ্ছে রসুন, সেটা হচ্ছে ধনেপাতা, আর এই হচ্ছে আপনার অলিভ অথবা জলপাই, আর হচ্ছে এই যে কাঁচামরিচ কুচি। ঠিক আছে, এগুলো আমি মিক্স করব। মিক্স করার পরে আরও কিছু উপাদান আমি মিক্স করব, সেটা বিভিন্ন ধরনের সস রয়েছে, খুব সুস্বাদু সস, এটা আমি অতিরিক্ত দেব। যেমন এটা হার্বাল এবং গার্লিক আরও কিছু কিছু উপাদান মিক্স করে একটা সস, এইটাও আমি কিছু মিক্স করব। তারপর হচ্ছে যেটা ব্ল্যাক পেপার, সেটা আমি মিক্স করব। তারপরে এটা হচ্ছে হার্ড সস, এই যে হার্ড সসটা আমি কিছু অল্প মিক্স করব। তারপর এটা হচ্ছে বিভিন্ন পাতা এবং বিশেষ করে টমেটো, অলিভ, জলপাই, তারপরে কাঁচামরিচ আর বিভিন্ন উপাদানের মিশ্রণে আরেক ধরনের সিরাপ, এটা ইটালিয়ান রেজিন, এটাও আমি কিছু মিক্স করব, হালকা মিক্স করব। তারপর হচ্ছে যেটা, এটা কি, এটা হচ্ছে ট্র্যাডিশনাল, এটা হচ্ছে এই যে ব্রাজিল বিভিন্ন ধরনের রয়েছে ভেজিটেবল আইটেম দিয়ে ওরা একটা মিক্স করে এক ধরনের সস মিক্স করেছে, এই সসটা আমি দেবো। সেটার মধ্যে রসুন আছে, তারপরে ধরুন আপনার কি আছে, জিরে আছে, ধনে আছে, কাঁচামরিচ আছে, তারপরে কি পেঁয়াজ আছে, আরও অনেক কিছু আছে মিক্স করা, মিক্স। ওকে, দেন যাই হোক, আমি এগুলো বাহিরে হাত দিয়েছিলাম, এই জন্য হাতটা আবার ধুয়ে নিব, কারণ
ওকে, দেন আমি এই যে কী দিলাম, এইখানে আমি এই যে ধনে পাতা কুচি মিক্স করে দিলাম, ধনে পাতা দিলাম, তারপরে রসুন দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে অলিভ, দিলাম, কাঁচামরিচ দিলাম। ঠিক আছে, আর কি দেব, আর একটু ইটালিয়ান ড্রেসিং, এটা একটু সসটা মিক্স করে দিতে পারি, এগুলো না দিলেও হয়, বাট আমি আমার দিচ্ছি একটু স্পেশাল করে বানানোর জন্য। ঠিক আছে, তারপরে এটা একটু দিই, হার্ব গার্লিক সস, বা এগুলা পরেও দেওয়া যায়, কিন্তু মেক করার পরেও আপনি অ্যাড করে খেতে পারেন আপনার টেস্টের জন্য। তারপরে এটা হচ্ছে হার্ড সসটা আমি কিছু দিলাম, ওকে। দেন আমি এই সসটা কিছু মিক্স করে দিয়ে দিই, এই যে যেটা বললাম লাস্টে আপনাদের, এই সসটা, এই যে এই সসটা পরিমাণ মতো দিলাম, ওকে। আর কি দেব, লবণ দেওয়াই আছে, তারপর আমি হালকা একটু লবণ দেব, হালকা একটু লবণ, ওকে। আর কি দেব, ব্ল্যাক পেপার, এটা লাস্টে, এটা মেক করার পরে দিব, অথবা এখনও দিতে পারে, নো প্রবলেম, আমি এখনই হালকা দিয়ে দিই। মিক্স হয়ে গেল, ওকে। দেন আমি এই যে এখান থেকে আমার ওভেনে আমি কি করব, পিৎজা সিলেক্ট করব, আমি এটাকে ঢুকাবো, ও সরি আমার মনেই নাই, এখানে দুধ গরম করে রাখছিলাম খাবার জন্য। আচ্ছা যাই হোক, এখন আমি পিৎজাটা দেব, দিলাম, পিৎজা সিলেক্ট করলাম, হ্যাঁ এখানে অনেকগুলো, আমি থ্রি টাইমস দিলাম পিৎজা, ওকে। স্টার্ট, এখন আমার পিৎজা মেক হয়ে যাচ্ছে, এই চাপে আমি অন্য কাজগুলো করি, এইটাকে আমি একটু একসাথে যেহেতু এটাকে ঢুকাই রেখে দিই আপাতত, এইভাবেই চলছে জীবন। ওকে, এটাকে আমি এই যে ফ্রিজে ঢুকে রেখে দিলাম, ফ্রিজে রেখে দিলাম রে, ওকে। এখন আমার এটা কিন্তু মিক্স হচ্ছে, এগুলো ফ্রিজে রাখতে হবে, অবশিষ্ট অংশগুলো,
কারণ এগুলা বাহিরে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আমি এদিকে গুছিয়ে নিই। ভিউয়ার্স, আমি এইটাকে ফ্রিজে রেখে দেবো, শক্ত লাগে না আমার বাকিটা। এদিকে এগুলাকে আমি ভিতরে ঢুকে রেখে দিলাম। ওকে, এখন এগুলো আমি ভিতরে ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে, যাই হোক, এদিকে আমার এটা হয়ে গেছে। কি অবস্থা আমি একটু দেখি। কি অবস্থা আমরা একটু দেখি, কি অবস্থা হয়েছে কিনা। ওয়াও, নাইস স্মেল বাইরেছে। ওকে, আরেকটা পিজা, ওকে, আরেকটা দিন। এই চান্সে আমি এইগুলা কি একটু গুছিয়ে নিই। প্রিয় দর্শক, এই তো আমার ইয়ে হয়ে যাচ্ছে। তারপর ওয়াও, নাইস স্মেল বাইরেছে। এই যে কি সুন্দর হয়ে গেছে, দেখছেন? আপনারা কিন্তু গন্ধটা পাচ্ছেন না, আমি গন্ধটা পাচ্ছি। ঠিক আছে, এখন এইটাতে হয়ে গেল। এখন এই পিজাকে আমি ধরেন ইচ্ছা করলে এটা, ওহ নাইস স্মেল বেরিয়েছে। এটাতে আমি ইচ্ছা করলে এই যে এই ধরনের ইয়েগুলো, সসগুলো আর একটু মিক্স করে খেতে পারি এখন প্র্যাকটিক্যালি। আবার বা ধরেন একটু এখন একটু হালকা ব্ল্যাক পেপার আমি দিতে পারি। ও এক্সট্রা জায়গা পড়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা আমি একটা চামিচ দিয়ে ইয়ে করে দিই, এটা দিই। ওকে, নো প্রবলেম। আমি ইচ্ছা করলে এখানে আলাদা আবার একটু মিক্স করতে পারি খাবার সময়, হালকা একটু হার্ড সস। ঠিক আছে, এটা একটু নেই, মিক্স করি একটু টেস্টের জন্য। এটা তো আগেরটা তো ইয়ে হয়ে গেছে, তাই না? একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এবার একটু কাঁচা কাঁচা টেস্টটা নিলাম। ওকে, ঠিক আছে, কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এবার খাইতে পারি। আপনারা ইউ আর অলসো ইনভাইটেড। আপনারা তো অনেক ভালো ভালো খান। শ্বশুর বাড়ি যান, মধুর হাড়ি, শ্বশুর বাড়ির মধুর হাড়ি, 3 দিন পরে জ্যাঠার বাড়ি, ঠিক না? কত মজা মজা খান শ্বশুর বাড়িতে যায়। তারপরে খালা শ্বশুর বাড়ি, মামা শ্বশুর বাড়ি, নানি শ্বশুর বাড়ি, শালির বাড়ি, জেঠালির বাড়ি, তারপরে কি বলে সম্বন্ধীদের বাসা। খালি বেড়াইতে বেড়াইতে বাংলাদেশে শেষ জীবন। তারপরে খালার বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, হ্যাঁ। এরপরে গ্রামে যান। ও বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, নাইস, খুব মজা হয়েছে। একটু খাবেন? একটু খান খান। ইচ্ছা করলে এখান থেকে আরও কিছু টপকিন রয়ে গেছে, বাকি রয়েছে। আপনি যদি কাঁচা কাঁচা খেতে চান, এখান থেকে নিয়ে অতিরিক্ত কাঁচাও অ্যাড করতে পারেন। ঠিক আছে, ধরেন আমি একটু টপকিন এখান থেকে একটু কাঁচা নিয়ে যাই।
সময় তো ভাত খাইতে ভালো লাগে না, বুঝছেন না? মাঝে মাঝে একটু রুচির তো পরিবর্তন হয়, এক এক সময় একটা খেলাম। কি বলেন? এখানে অনেক ধরনের টপকিন কিন্তু মিক্স করা যায়। এখানে গাজর মিক্স করা যেতে পারতো, তারপরে ধরুন আপনার টমেটো মিক্স করা যেতে পারতো, হ্যাঁ, তারপর আপনার গ্রিন পেপার অ্যাড করা যেত। তারপর ফুলকপি, এগুলো মিক্স করা হয়। ফুলকপি, তারপরে ধরুন আপনার অন্যান্য সবজি টবজি, যেমন বিভিন্ন স্পিনাচ, বিভিন্ন শাক জাতীয় যে ইয়েগুলো আছে না, এগুলো মিক্স করা যায়। দেখেন, এগুলোতে কিন্তু আমরা বেশিরভাগ বাঙালিরা এসে কষ্ট করে, কিন্তু এটা আমার খুব খারাপ লাগে। মানুষের হাতে তো টাকা আছে, বুঝছেন, মানুষ কিন্তু উদ্যোগ নিতে পারে, কিন্তু তারা গাধার মতো খাটে। কারণ বাংলাদেশ থেকে অনেকে যারা আসছেন সরকারি জব টপ করে আসছেন বাংলাদেশে, তারা কয়েক কোটি টাকা, 2-2.5 কোটি টাকা পেনশন পাইছেন। এইখানে এসে ছেলে মেয়ে বড়, ছেলে মেয়ে জব করতেছে, হাজব্যান্ড ওয়াইফ মুরব্বী, ওনারা জব করতেছে, তারপরে আবার ওনারা ভাতা ভুতা পায়, কি বলে ট্যাক্স ফাইল পাইতেছেন, টাকা ফুড স্ট্যাম্প পায়, নিয়ে কি মেডিকেল পায়। এরপরে মানুষ তো একটু সুন্দর সুস্থ চিন্তা করতে পারে। আর আমি যে সুস্থ চিন্তা করবো, আমার তো কোনো ওয়ে নেই। আমি ট্যাক্স পাই না, কারণ ধরেন আমি যেহেতু আমার একক ইনকাম, আমার কষ্ট করে আমি গাদার মতো খাটলাম, ওভারটাইম করলাম, এই যে দেখেন না এখন অসুস্থ হয়ে পড়ছি, পায়ের চিকিৎসা চলতেছে। এরপরে দেখা যায় বর্ষা শেষে ওই জায়গায় আমার ইনকাম বেশি হইলে ওইটা ট্যাক্স বুঝে দেওয়া লাগে সরকারের, ঠিক আছে? হ্যাঁ, তো ট্যাক্স ফাইলে টাকাও পাই না আমি, 1 বছর আমি ট্যাক্স ফাইলে টাকা পাইছি না। এই যে এত বছর, একটা বছর, অথচ মানুষ কত প্রায় কোটি কোটি টাকার উপরে, কয়েক কোটি টাকা পাইলেছে কিন্তু ট্যাক্স ফাইলের টাকা, চিন্তা করেন। তারপরে সুস্থ প্রতি মাসে যদি কমপক্ষে 50,000 টাকা পায় একটা ফ্যামিলি শুধু খাওয়ার জন্য, তো এতটা বছরে কত টাকা হিসাব করে দেন। কিন্তু আমি যে আমেরিকাতে এই যে কষ্ট করতেছি, আমি তো কোনো সুস্থ কিছু না, ফ্যামিলি, এটা আমার লস না। কারণ আমার তো এখানে কোনো সার্থকতা নাই। এখান থেকে আমি মেডিকেলটা তখন আমি ফ্রি না, আমার মেডিকেলটাও টাকা দেয় কিনা, কিন্তু পেইড, বুঝছেন? তো আমার এখানে পাওয়ার কিছু নাই, কিন্তু আমি বলছি আমি আমার কেরিয়ার নষ্ট করছি কেন আমেরিকা কিন্তু এগুলো হয়েছে ওই যে বাচ্চাগুলোর দিকে চাইয়া খালি ইয়ে করতেছি।
তো যাই হোক, মানুষ যে চতুর্মুখী ইনকাম, এদের মধ্যে সুবিধা তাহলে আমি তো ব্যবসা করতাম। এই যে এই ধরনের পিজার ব্যবসা যদি ধরে একটা ব্যবসার থেকে কমপক্ষে ধরেন খরচ টরচ বাদ দেওয়া প্রতিদিন প্রায় বাংলাদেশে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, প্রায় 1 লাখ টাকা। ঠিক আছে, অথচ বাঙালিরা এসে কী করেন, ওই ডানকিন ডোনাটে কাজ করেন, তারপরে বার্গার কিনে কাজ করে, রেস্টুরেন্টে চাকরি করে নিউ ইয়র্কে। একটু ভালো জব করলে যারা ভদ্রলোক বাংলাদেশে, যেমন যুগ্ম সচিব, এডিশনাল সেক্রেটারি বা সরকারি অফিসার টফিসার, হ্যাঁ, এরা এসে কী করে, যে এরা তো এই পরিশ্রম করতে পারতো না, এরা এই সিকিউরিটি গার্ডে চাকরি করে আমেরিকায়। ঠিক আছে, এই সিবিয়া। কিন্তু আমার কয়টা সমস্যা থাকে। একটু হচ্ছে এক হাতে রুজি চতুর্দিকে খরচ। টাকার যেমন সমস্যা, মানুষেরও তো সমস্যা। আমার তো মানুষও নেই, বাচ্চা কাচ্চা ছোটো, মানুষের তো ছেলে মেয়েরা বড় বড় হয়ে আইছেন, তো না ইয়ে সবাই কাজ করতেছে একসাথে। তো এরকম যদি আমার ফ্যামিলি 2-4 জন থাকতো, আর বুদ্ধি করে আমার বুদ্ধি তো চলতো দিয়ে কয়েকটা ব্যবসা আমি রান করতে পারতাম। তারপর ইচ্ছা আছে আস্তে আস্তে। এই যে দেখেন, এটা জাস্ট ব্রেন লাগে, ব্রেন। একটা পিজার ব্যবসা যদি দিয়ে ওরে, কারণ আমি মালিক, আমার কি এখানে গিয়ে সবসময় বইয়ে তেমন লাগেনি। সফটওয়্যার করা আছে, সিস্টেম করা আছে, অনলাইনে অর্ডার আইতেছে, হ্যাঁ, মানুষ ডেলিভারি ম্যান আছে, ডেলিভারি দিতেছে, এটা সব সফটওয়্যার অ্যাপসের মাধ্যমে দেখো। আর আমার ইনকাম আসতেছে বেতন নতুন দেওয়ার পরে, সব কিছু দেওয়া। তো এই যে ইয়েটা, এগুলো তো উদ্যোগ নিতে হয়। এখন আমি তো ছোটোবেলাতে বিজনেস মাইন্ডেড ছিলাম। আমার কপালের মধ্যে শনির লেখার দিকে ইয়ে করছিলাম, বিজনেস নিয়ে লেখাপড়া করছিলাম। 48-50-55টা ট্রেনিং করছি এই বিজনেস মাইন্ডে লেগে। আব্বা তো সরাসরি বলতেন যে বিসিএস কিচ্ছু দরকার নাই, পড়াশোনা করো, কইরা ব্যবসা করবা সৎভাবে, আর রাজনীতি করবা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্যবসার কথা বলছেন। ব্যবসায় কিন্তু মানুষ অনেক উপরে যায়। এই যে বললাম না, এখানে বড় বড় সরকারি অফিসে মানুষ এসে 14 টাকা, 15 টাকা, 13 টাকা ঘন্টায় কাজ করে। অথচ একজনের মানুষ একটা বিজনেস মেক করতে পারেন, তার প্রতিদিন সে 1 লাখ টাকা রুজি করতেছে। রুজি করতে পারে সারা মাসে 2 লাখ টাকা, সারা মাসে 2.5 লাখ টাকা রুজি। 3 লাখ টাকা যদি সারা মাসে রুজি করে, মানছি কেন খোঁজা বাইর হয় কি পরিমাণ পরিশ্রম করে, ঠিক না? এই জন্যই তো মানুষকে কৌশলী হতে হয়। কৌশলী না হইলে আজ্ঞানি জানা, ঠিক আছে? পিজার মজা হয়েছে, যত গরম গরম খাইবেন পিজা তত মজা। এই যে খাইতে ঠান্ডা দিতেছে, যখন ফার্স্ট টাইম হয়েছে তখন মজা লাগছে, এই মজা এখন কিন্তু আস্তে আস্তে কমতেছে। আর ওই যে ঠান্ডা দিতেছি, এই যে পিজা বেক পেটের সাথে সাথে শীতের সময় তো পিজা খাইতে খুব মজা। হিম শীতের মধ্যে আমি ব্যবসা যাই, আমার আগে সফটওয়্যার বিজনেস রান করি, দোয়া করবেন আপনারা।
সবটাই কোম্পানি রান্নুক, দেন আমি একটা রান্না করলে পরে এরপরে আমি আস্তে আস্তে আরও আমার সিস্টার প্রতিষ্ঠান থাকবে। ওকে, ডান, শেষ খাওয়া। হ্যাঁ, প্লেট হয়ে গেছে, মানে কি বলে শক্ত হয়ে গেছে নিয়ে, এই জন্য একটু ভিজিয়ে রাখি, তারপর প্লেটটা নরম হইলে পরে পরে একদম ধুয়ে নিব। ঠিক আছে, হয়ে গেল। তারপরে দেখেন এই যে বুক লুক লাগবে, খেজুর আছে। খেজুর তো খুব সুন্নতি খাবার, জানেন, খুব ভালো জিনিস। খেজুর কিন্তু হার্টের জন্য খুব ভালো, ইউনো দিস। খেজুর শুধু রমজান মাসে খাইতে নাই, সবসময় খাইতে হয়। ঠিক আছে, এই যে খেজুর আছে, খেজুর খাবেন। খেজুর খাবেন। ভাত তো অবশ্যই খাইতে হবে, ভাত না খেলে তৃপ্তি আসে না। তবে মাঝে 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 না খেলে কিছু না। যেমন আমি তো সবসময় খাচ্ছি, আজকে রাতে ভাত খাইনি, সমস্যা নেই, এই জন্য আমার কোনো সমস্যা হবে না। তারপরে এইগুলো সবসময় খাবেন, এই যে খেজুর টেজুর খাবেন, এগুলো ভালো। যেগুলো খুবই সুন্দর। রাসূলবাগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খুব পছন্দ করতেন, এবং খেজুরে অনেক রোগের উপশম আছে, অনেক হার্টের, বিশেষ করে হার্টের জন্য খুবই ভালো, ব্রেনের জন্য ভালো। ঠিক আছে, তারপরে হচ্ছে মিল্ক, এটাও খাবেন, এটাও খুব প্রিয়। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। ঠিক আছে, এটা একটা আদর্শিক খাবার মিল্কে বলা হয়। কেন? দুধের মধ্যে সকল গুণাগুণ বিদ্যমান, সকল খাদ্যের যে খাদ্যের যত গুণ রয়েছে, খাদ্যের যত উপাদান আছে, ভালো ভালো উপাদান, সব কিছু বিদ্যমান। এই জন্য দুধ খেলে কিন্তু ব্রেন সার্ভ হয়। তবে ছোটোবেলা আপনাদের বাচ্চাদেরকে ছোটোবেলা দুধ অবশ্যই খাওয়াবেন, কারণ বয়স যখন 7 বছর পর্যন্ত, তখন বাচ্চারা যখন তার ভালো খাওয়া দাওয়া, তার পুষ্টি পায়, তখন সেটা সারা জীবন কিন্তু তার মেমোরি সার্ভ থাকে, বুঝছেন? অনেক দেখেন না, হাতির মতো বড় সড়ো স্বাস্থ্যবান হইলো, কিন্তু ব্রেইন খুব নাটা, ভালো মন্দ কিচ্ছুই বোঝে না। হ্যাঁ, তা এদের নিয়ে চলতে আমরাও তো এখন সাফার হই, আমরাও তো কষ্ট হয়। এই যে দেখেন না, চলতেছে না কত গড্ডপ নিয়ে। তো এইগুলো ছোটোবেলা খাইছে না, কিন্তু ছোটোবেলা যদি 7 বছরের আগে ওদের মা বাবা এইগুলো খাওয়াইতো ভালো করে, তা খাইলে কিন্তু ব্রেনটা সার্ভ হইতো। এই জন্য খাওয়া দাওয়া করতে হয়। হ্যাঁ, এই জন্য আমি বলি বিলাসিতা করতে নাই। বিলাসিতা, যে মানুষ আছে না, যে আমার যেহেতু অভাব, ধরেন একটা মানুষের অভাবও পড়ছে, আরে বাবা তুমি কাপড় চোপড় একটু কম পরো, তুমি ভোগ বিলাসিতা কম করো, বাইরে আলতু ফালতু খরচ কমায় করো। মানুষের কত আলতু ফালতু খরচ করো না, ভোগ বিলাসিতা, সিনেমা যাওয়া, এই প্রোগ্রাম করা, এই করা, পার্টি করা, এগুলো বাদ দাও। এগুলো বাদ দিয়ে তুমি খাওয়া দাওয়াতে যুক্ত। ঠিক আছে, কারণ তোমার খাওয়া দাওয়া যদি ভালো থাকে, আপনার ব্রেন ঠিক থাকবে, শরীর ঠিক থাকবে, আপনার কাজকর্ম সব কিছু ঠিক থাকবে। এই জন্য খাওয়া দাওয়া করতে। যাই হোক, নিজে মা ভাই বোন তো কেউ নাই, ভাবি টাবি কেউ নাই, কে খাওয়াবো? তারপরে তো এখানে এগুলো চিন্তা করে তো লাভ নেই। এখন কী করবো? নিজেরটা তো নিজেই মেক করে খেতে হবে। কি বলেন? নিজের খাবার তো নিজেকে খাইতে হবে। এই যে নিউ ইয়র্কে
আমার ফুলা নানা বাড়িতে আছে আলতু ফালতু হয়তো নিয়ে আর আলতু ফালতু জিনিস খাইব যেগুলার কোনো পুষ্টিগুণ নাই, এগুলা তো বুঝাইতে পারি না মূর্খর জাত হলে। বলি ছোটোবেলার থেকে বেটা তোরা ভালো ফ্রুটস খা, আপেল খা, আঙ্গুর খা, তারপরে তোরা খেজুর খা, মধু খা, কালোজিরা খা, ঠিক আছে, ভাত খা পেট বুইরা, ঠিক আছে, সবগুলো খাইতে। এই যে আমার ফুলারে এমন অবস্থা করছে জানেন, এর বয়স এখন 9 বছর, এর ব্রয়লার মুরগি, আমি তো ব্রয়লার মুরগি আমি তো খাই না, আমার ব্রয়লার মুরগি দেখলে আমার গিন্না ওঠে, কেন এটা একটা গন্ধ করে, আর এটা অনেকে রাঁধে ভাজ্যা রাঁধতে পারে, রাঁধলে আবার গন্ধটা কম হয়, তারপরে ব্রয়লার আমার ভালো লাগে না। হ্যাঁ, তো ওরা কী করে, আমার ওয়াইফ কী করে, এই যে আমার ছেলেরে এমন অভ্যাস করছে, ছোটোবেলা ওর যখন জন্ম হয়েছে জানেন কত সমস্যা। এই জন্য আমরা কী করি, আমাদের যারা জ্ঞানী তাদের কথা আমরা অন্ধভাবে বিশ্বাস করি। তাদের সমস্যা কি জানেন, তাদের কিছু জানে তো নাই, তারা আমাদের ডিরেকশন তারা ফলো করে না। তারা মনে করে তারাই সব কিছু জানে। ছোটোবেলা ওরা পানি খাওয়ায় না আমার বাচ্চারা, পানি কত উপকারী, তারা পানি না খাওয়াইয়া ক্যাপ্রিসাম একটা ছিল, জুস ছিল, ওইটা খাওয়াইছে। আরে বাবা, আমি বলতাম দেখো আমার সাথে ওরা ঝগড়া লাগাই দিত, আমি বলতাম ওরা পানি খাওয়াচ্ছে না কেন, করতেছে না কেন, ওরা আমি যে পানি যেটা দরকার, ও ভাবতো কি যে আমি মনে হয় এটা করি যে পানি খাইলে মনে হয় টাকা খরচ হবে না, আর এটা ক্যাপ্রিসাম খাইলে মনে হয় খালি টাকা খরচ হবে, খালি আলতু ফালতু জুস। আরে জুস তো তুমি খাবা, জুস তো অবশ্যই আপনি আমের জুস, আপেলের জুস, আঙ্গুরের জুস সবই খাবেন, বাট পানি ম্যান্ডেটরি, আগে তো পানি খেতে হবে। আপনি পানি না খাই খালি খাইলেন তাইলে তো হবে না। এখন কি করছে, এখন পরবর্তীতে ও যখন ডাক্তার তারা ধরলো, একটা পর্যায়ে ডাক্তার যখন তারা নিয়ে বিভিন্ন করলো, এদেশের শিশুদের নিয়ে অনেক ওদের ইনভেস্টিগেশন করে কী খায়, কি তার খাদ্য তালিকা, এইগুলো জানার পরে ডাক্তার যখন শুনছে, ডাক্তার খুব ফায়ার হয়েছে। এবার ডাক্তার তো তারা নিষেধ করে দিচ্ছে এগুলো ক্যাপ্রিসাম বাদ দেওয়ার জন্য, এবং এগুলো বাদ দিয়ে শুধু পানি খাওয়ানোর জন্য। আরে বাবা, ডাক্তার বড় বড় ডাক্তাররা তোমাদেরকে যে কথাগুলো বলে, এগুলো তো আমরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়েই তো আমরা তোমাদেরকে বলি, আমরা তো মোটামুটি ডাক্তারি না করে সব কম বেশি জীবনের সব কিছুর একটা আইডিয়া আছে, আইডিয়া আমরা করছি, অ্যাচিভ করছি। তো যাই হোক, আমি বলছি আমার কথা তারা শুনে নাই। তারপরে দেখেন ওরা কি করে, এই ব্রয়লার মুরগিকে কোনো মশলা দেয় না। এই যে মশলাগুলো আমরা খাই, ধরেন আপনার এখানে লং, এলাচ, দারচিনি, তারপরে বিভিন্ন ধরনের যে মশলাগুলো, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো এক একটার মধ্যে এক এক ঔষধি গুণ রয়েছে, আমরা জানিই তো না, এগুলা অনেক ঔষধি গুণ রয়েছে এগুলাতে, বুঝছেন। এই যে কি বলে, রসুনকে কি বলা হয় জানেন, রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন, ঠিক আছে। এক সময়ে পেনিসিলিন সেটা ছিল মানে টপ অ্যান্টিবায়োটিক, মানে একদম ফার্স্ট যে অ্যান্টিবায়োটিক ছিল। তখন কিন্তু এতটা ধাপে ধাপে আরও বিভিন্ন হাই অ্যান্টিবায়োটিকগুলো বের হয়েছে। তখন কিন্তু এই রসুনের মধ্যে যে ঔষধি গুণ রয়েছে, সেটা অ্যান্টিব্যাকটেরিয়াল যে গুণাবলী সেটা রয়েছে, যার ফলে আমরা কোনো কিছু যে ব্যাকটেরিয়াল ডিজিজ যদি হয় আমাদের বডিতে, তখন কি করে ডাক্তার আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেয়, সেটা অন্য প্যারাসিটামল বা অন্য কোনো ব্যথানাশক ওষুধে সেটা সারবে না, তখন অ্যান্টিবায়োটিক ইজ ম্যান্ডেটরি। দেন আগে এক সময় তো ওষুধ আবিষ্কার হয় নাই, তো তখন কীভাবে চিকিৎসা হইতো, তখন তো এই যে হার্বাল দিয়ে চিকিৎসা হইতো, এই নদিস। আর এখন যে যত ওষুধপত্র তৈরি হচ্ছে, কীভাবে হার্বাল থেকেই তো, এই তো গাছপালা থেকেই তো। তা আমরা জাস্ট জানি না কোন গাছের মধ্যে, কোন খাবারের মধ্যে কোন ঔষধি গুণ রয়েছে, বুঝছেন। এই জন্য আর ওই যে অশিক্ষিত মানুষের সাথে চলাফেরা করা খুব কষ্ট। যদি কিছু অশিক্ষিত মানুষ আছে, ওরা না জানলেও জানার আগ্রহ আছে, কেউ যারা জানে বুঝে তাদেরকে বললে তারা শুনে। আর কিছু অশিক্ষিত মানুষ আছে, এরা একদুরা, এরা কেউ কোনো কথা শুনতে চায় না, এরা যেটা ভালো মনে করে এটি করে। তো এই যে আমার ছেলেটাকে কী করছে, ব্রয়লার মুরগি খাওয়াইছে, ব্রয়লার মুরগি খাওয়াইয়া ওইটার মধ্যে কোনো আদা, তারপরে লং, এলাচ, দারচিনি, পেঁয়াজ, রসুন কিচ্ছু দেয় না, লবণ দিয়ে আর দিয়ে একটু হলুদ দেয় না, কীভাবে একদম কোনো মশলা ছাড়া ওরে মাংসরে করে দেয়, লবণ দিয়ে তরকারি রেঁধে দেয়। ও মাই গড, আমি কোথায় আছি, তার ব্রেন কীভাবে ডেভেলপ হবে, তার সব কিছু খাবার দরকার না। এখন আমি সে যদি আমার বাচ্চা কাচ্চা যদি আজকে বাংলাদেশে থাকতো, আমি যদি দেশে থাকতাম, তাহলে আমি তাদেরকে ফোর্স করতে পারতাম, ফোর্স করে, কারণ আমি তো জানি আমার বাচ্চার জন্য সেটা ভালো। আজকে আমার বাচ্চা হয়তো আমাকে ভুল বুঝতেছে, তারা খাওয়ার জন্য আমি ফোর্স করতেছি, কিন্তু একসময় যখন বড় হবে সে,
তখন তো সে জানতে পারবে না এটা তো আমার জন্য সলিড ছিল, আমার বাবা তো চাইছিল কিন্তু আমার মা তো জানতেই না এগুলা। ওফ! কিন্তু আমি যখন তারে যে কোনো ভালোর ব্যাপারে তারে গাইড করতে চাই, করতে চাই, যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে করে, এখন আমার ওয়াইফগুলো বুঝেই না। এখন এখন আমি যখন ভালো কিছু করতে চাই, তারে গাইড করতে চাই, এটা এইভাবে করো, এটা এইভাবে করো, এটা তো আমার ছেলের ভবিষ্যতের স্বার্থে, তখন কি কয় আমার বউ শুনলে উঠবে, আমার শ্বশুর শাশুড়ি মশাই, শ্বশুর মশাই, শালার মশাই, আরে বাবা এখন বাচ্চা একটা করতেছে না, তখন তারা একটা কথা বললে হ্যাঁ একটু করে উঠলো, একটু শৈল্লা পড়লো বা পড়লো, তো একটু হবে, তারা বললো কী হয়েছে কইরা, এই কী হয়েছে কইরা, যে একের পরে একজন বাসায় আসবে আর 4 ঘন্টা 5 ঘন্টা বক 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 শুরু করতে থাকবে। উন্নয়নটা কীভাবে? এই অবস্থাগুলোতে আমার দিন কাটাইতে হয়েছে। আমার বাচ্চা, আমি চোখের সামনে দেখতেছি আমার বাচ্চার কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, বাট আমি তাকে শাসনটা বন্ধ করতে পারি না, তাকে আমি প্রপারলি গাইড করতে পারি নাই, তাকে আমি শিখাইতে পারি নাই, তাই না? এই যে আমেরিকা, কত সুখের আমেরিকা, হাইরে আমেরিকা। কারণ কি, এইখানে কিচ্ছু হইলে কিছু অশিক্ষিত অজ্ঞ মানুষ আইয়া পড়ছে, আইয়া তারা ভালো মন্দ কিচ্ছু বুঝে না, কিচ্ছু হইলে মনে করে পুলিশ তো এখানে আছেই, কিচ্ছু হইলেই একটা ডিস্টার্ব করে নিজেরাই একটা সিন ক্রিয়েট করবো, করে এই পুলিশ কল করে দে। কি থার্ড ক্লাস মেন্টালিটি! ওদেরকে কে শিখাইবে? আল্লাহ সমস্ত, আল্লাহ পাক যদি ওদেরকে হেদায়েত না করে, ওদেরকে না করে, তাহলে কীভাবে? কোনো দিন তো হবে না। সুম্মুন বুকমুন হুমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বদির বোবা বন্ধ, তাদেরকে তুমি যতই সৎপথে আনার চেষ্টা করো না কেন, তারা সৎপথে আসবে না। ও মাই গড! তারা না বুঝে দুনিয়া, না বুঝে আখিরাত, কিচ্ছু বুঝে না। এমন একদুরা মানুষ হল, হাই রে। তারপরে দেখেন কত জরুরি কাজ আছে, জরুরি জিনিস পালাইয়া অজরুরি বেদরকারি নিয়ে ব্যস্ত থাকবে। যাই হোক, দেখেন, যাই হোক, দোয়া করবেন সবাই সবার জন্য, আমরা দোয়া করি, এগুলো কষ্ট থেকে আলাপ করি, তারপরে দোয়া করি, দূর থেকে দোয়া করি, আল্লাহ পাক এদেরকে জ্ঞান বুদ্ধি দেওক, হোক, বাচ্চা কাচ্চাগুলোর মানুষ হোক, ঠিক না? এদেরকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না, আমার বাচ্চারা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, কীভাবে করবো? ট্যাক্স ফাইল করতে যায়, আমার বাচ্চার নামের মধ্যে, সোশ্যাল সিকিউরিটির নামের মধ্যে ভুল উঠছে, রং স্পেলিং, এইটা পর্যন্ত তারা আমার দেখায় নেই। ট্যাক্স ফাইল করতে গেছে, আমার শ্বশুর কী করছে, এমনি ফাইলটা বগলের মধ্যে এমনি কেঁচা মাইরা লুয়ে গেছে। আমার বাচ্চা কাচ্চা কাগজপত্র কি আমি দেখবো না? আমার বাচ্চা কাচ্চা কাগজটা মধ্যে আমি দেখতে পারি না, কী যে কষ্টের মধ্যে আসলে ভাই। এরপর গেলাম, যাওয়ার পরে দেখি এটা নামের মধ্যে, বাচ্চার নামের মধ্যে স্পেলিং ভুল রেখে রাখছে। এখন শালা মশাই রে মুখে কইলাম, খবর নেই, হ্যাঁ বলেছেন, তোমরা ঠিক আছে একদিন ডেট করো, এটাকে করতে হবে, আর কোনো খবর নেই। এখন কীভাবে ওগুলো আসে? এখন তারা একদিন বললাম যে এটা তো এই নামে বলেছে, এটা হয়েছে, এটা একদিন যাইতে হবে, এটা দিতে হবে, হ্যাঁ এটা সংশোধন করাইতে হবে। হ্যাঁ, তা আমি অমুক দিন ছুটি নিয়ে, চাকরি থেকে ছুটি নিয়ে আসবো, বা অমুক দিন আমি হলিডেতে আসবো, বা অমুক দিন ছুটি নিয়ে আসবো। এখন আমি গেলাম এত দূর থেকে জার্নি কইরা, কত পরিশ্রম কইরা, চাকরি বাকরি কইরা, 16 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে গেলাম, উনি মশাই ঘুমাই রয়েছে, উনি বিছনার থেকে উঠিয়া উনি কেন আমার সাথে অফিসে যাইতে, উনার এটাও সহ্য হয় না, উনার খালি অলসতা ছাড়ে না। তো আমরা কত সুখে আছি দেশের মধ্যে। এখন যদি কি একটু খালি বললাম যে তোমাকে তো আমি বলছি আজকে আমি আসবো, বা এতদিন পরে, এটা আর কয়েকটা ডেট মিস হয়েছে, আজকে আমি আসলাম, হ্যাঁ এটা 12টার ভিতরে বা 1টার ভিতরে না গেলে অফিসে ওদেরকে পাবো না, এই তো হয়ে গেল, এই তো হাউমাউ হইচই শুরু হয়ে গেল। ঠিক আছে, না আমি পারতাম না, আমি করতাম না কইলে, আরে আমি তো অনেক দূর থেকে আসলাম সুন্দরভাবে। এখন তো উনি যে না আমি পারতাম না করে উঠল, ওর মা বাবা অংশ শুনলো, এই কী হয়েছে কই রে, এখন আমি কি কইলাম না কইলাম, আমার দোষ কি, এটা কোনো জানারও বিষয় না, হাউ মাউ চিল্লানি শুরু করে দিলাম, কী যে অশান্তিতে আছে। হাই রে হাইব্রিড এমপি, তোরার লাগে এই সুখে আজকে কত বড় সুখে আছি, তুই তো তোর এমপি তো হারাইছো, তুই তো একবার এমপি একবার, এটা ব্যাপার না, আর আমি তো হারা জীবন তোরার লাগে বুক করতে কষ্ট করতেছি। ঠিক আছে, এখন তো আমার মনের মতো কোনো মাইয়াও নাই দেশে গিয়ে বিয়া করতাম। ঠিক আছে, মাইয়ার তো অভাব নাই, 100-র উপরে মাইয়া তো আছে, কিন্তু মাইয়া তো মনের মতো মাইয়া তো একটা পাইতেছি না। কিন্তু তখন তো আমার মনের মতো মেয়ে ছিল, তখন যদি তোমরা বেজার না লাগাইতে, আমি যখন এই অবস্থা দেখছি, তখন আমি ঠিক আছে সম্পর্ক শেষ করলাম না, এরা আমার একটা করছিল, কুটাঘাটা করছিল, আমেরিকা আইসো না, তা আমি দেশে গিয়া আমি আর আমেরিকা আইলাম না, যদি আমার মনের মতো মানুষ একটা থাকতো, বিয়া না হইতো, তা আমি দেশে গিয়ে এটার বিয়া হইলে বইয়ে থাকলাম না, ডিভোর্সও দিলাম না, যা দেখ তোরা তো কুটাকুটি করছিল, তোরা আমেরিকা ফেলাই, আজকে তো আমার এই মনের মানুষই নেই। আমি এই যে আমার সময়, সুযোগ, কষ্ট সব কিছু আড়াইলাম,
অর্থনৈতিকভাবে আমার লস ছিল, কোটি কোটি টাকার অর্থনৈতিক লস হয়েছে আমার, হ্যাঁ, কোটি না বিলিয়ন টাকার মতো অর্থনৈতিক লস হয়েছে আমার যে এই ফ্যামিলি থুয়ে গিয়া। তারপরে হচ্ছে আমার কেরিয়ার লস হয়েছে, আমার রাজনীতি লস হয়েছে, হ্যাঁ, আমার সামাজিক পজিশন লস হয়েছে, আমার এভরিথিং লস হয়েছে। আমার বয়স্ক মা, তারপরে আত্মীয় স্বজন কেউ আমি দেখতেছি না। এই যে আত্মীয় স্বজনগুলো মারা যেতেছে, মুরব্বীগুলো মারা যেতেছেন সবাই, কেউ আমি মরা যেতে, কেউ হাজির দিতে পারতেছি না। কী যে একটা ইয়ের মধ্যে পড়ছি, পেরেশানির মধ্যে পড়ছি। হাইব্রিড এমপি, হ্যাঁ, আমি তো চিল্লাই, আমি বিদেশে আমি কতক্ষণ সুখে আছি, তোরার কারণে আমার হারা জীবন আমি কষ্ট করতেছি। আর আরেকটা অ্যাডভোকেট হয়েছে আমার শাস্তুল ভাই একটা, এটাই আমার নেয়া ফাঁসাইছিলি কেন আমার এই কষ্টটা। তো এখন যে ইতারে যে আমি বালা করতে চাই, ইতারে শিখাইতে চাই, পড়ালেখা করতো, আমার কিন্তু আমার উনকা তো আমি তো যা ত্যাগ করবার তো করছি, আমার উনকা আশা হয়েছে তোরা লেখাপড়া কর, তোরা মানুষও, তোরা ভালো মানুষও, বাচ্চা কাচ্চাগুলোরা মানুষ করতো। ওর বাবা ইটাও করবার দেয় না, কই যেতাম আমি? বাচ্চায় কোনটা খাইলে ভালো হইব, কোনটা খাইলে হের ব্রেইন গঠন হইব, কোনটা খাইলে এর পুষ্টি পাইব, ইটা যদি আমি কই দিই এটাও সমস্যার জায়গা। তোরা খায়া খেতা কুত্তার গু বিলাই গু আলতু বালতু অন্যায় ইয়ে করস, এটা লোক তো তোরা ব্রেইন একটা ইয়ে হইতেছে, ফুলার একটা লেখাপড়ার কোনো খবর নাই, এটা ইয়েও নাই। স্কুল থেকে টিচাররা নক করে যে কেন হের অ্যাটিটিউড ইয়ে খোয়ার লাগিয়া, এটা এরা দেশে এইগুলো টিচাররা রিসার্চ করে, কিন্তু কোন যায় না। আমি একদিন গেছি আমার ওয়াইফ সহ আমার বাচ্চারা নিয়ে ফুলারে নিয়ে, ফুলা যে তো ইয়ে করে লেখা খালি গরো 3টা-15 রাত্রে হে গেমস খেলে, হেরে আমি ছোটোবেলা তারা না করছি, হেরে আইপড দিত না, ইয়ে দিত না, টেকা তাক লিখে আমার ইয়ে করে না, তা হেরে দিছে আইপড দেয়, ইয়ে দেয়, আলতু পালতু জিনিস দেয়, দিয়া হের অবস্থা নষ্ট করছে। এখন দেখা যায় হে লেখাপড়ার নাম নাই, আর রাত্রে 3টা মধ্যে বইয়া গেমস খেলে ইয়ে করে, ঘুমাইবে খবর নাই, আর সকালে ফুরে ঘুম, হ্যাঁ, ক্লাসের খবর নাই, ফুরে ঘুম। এখন আমি মাত্রই তো সমস্যা, ঝগড়া লাগিয়ে দেখ আমার হৌরে আর হরিয়ে কোনো সমস্যা, এটা তো দেখে না। আর এবার আমি তোরার কারণে আমার জীবন নষ্ট হয়েছে, আমার ফুলাফুরির জীবন নষ্ট হইতে নেই, হারামির করে হারামি অল ঘুবারি তোরা ইয়ে করে আজকে আমার একটা মূর্খ জায়গাতে আমার ফেলাই, আজকে অত কষ্ট ফেলাইছে, অত বন্ড মূর্খ মানুষ। অনেক মানুষ মূর্খ হয়, কিন্তু মূর্খ হইলে মানুষ বুঝে, এইটার মতো অবুঝ এরা ভালো মন্দ বুঝে না। এই বাচ্চা কাচ্চার লাইফটা নষ্ট হইতেছে। আমি তো ফারতাছি না আমার কাছে আনতাম, এখন আমার কাছে আইন নিতে পারলে তো আমি আমার আদর্শ দিয়ে ওইভাবে কোনটা ভালো কোনটা মন্দ ওইভাবে আমি ছোটোবেলা থেকে ঘুরে তুললাম না। এই যে বাচ্চাদের শিক্ষা, ছোটোবেলার শিক্ষা কিন্তু আসল শিক্ষা, বুনিয়াদী শিক্ষাটা তৈরি হয় কিন্তু ছোটোবেলা, আপনারা জানেন, ঠিক আছে? তা আমার ছোটোবেলা ওই আমার বাচ্চা কাচ্চা আমার দূরে, তো হেরে আমি কিতামি শিখাইতাম কোনছেন, এ বুড়া ওই আইলে করে জমকা আমেরিকান আইনে দিব 18 বছর 20 বছর হলে ধরে, তো মাঝে হয় না কাঁচা আইনা নোয়ালে বাস পাকলে করে ঠাস আমি ছোটোবেলার থেকে যদি তারা না শিখাইয়া তুলি, না আদর্শিক শিক্ষা, না নৈতিক শিক্ষা, না পারিবারিক শিক্ষা না দিতে পারি, না ধর্মীয় শিক্ষা না দিতে পারি, তো বড় হইলে পরে আমি কি তা করবো? হ্যাঁ, তো এই যে এই দেশের সিস্টেম, এই যে যেন এরা যে লইয়া বুইয়া রয়েছে নানার বাড়িতে, বুঝছো না নিয়ে তুই এবার তোরা বুইয়ে থাক, তা আমার ফুলাফুরি আর দেলাইতে আমার কাছে। যাই হোক, এটা অনেক জ্বালা আছে বা এটা আসলে এখন ওপেন সিক্রেট মাইতে লাই। হ্যাঁ, তো দোয়া করবেন, বহুত মানুষ আপনারা বিদেশ আইবার আগে বহুত কিছু চিন্তা ভাবনা করবেন। আমি চাইছিলাম না ভাই, আমার এত ক্ষতি হয়েছে, এই যে আইয়া যে আমি উল্টাপাল্টা খাম করছি ভাই, দুই অভাবও করিয়া আমি খুবই আমি দেড়শো থাকতে তা ওয়ার্ডেক্সে কাজ শুরু করেছিলাম। তখন আমি যদি দেশে যদি আমার কাজগুলো খালি আইটির কাজগুলো কন্টিনিউ করতাম, আমার প্র্যাকটিস কত হাই লেভেলের প্র্যাকটিসটা থাকতো, চর্চা থাকতো। দ্বিতীয়ত আমার দেশে তো ইনকাম হইতো, বিদেশ থেকে আউটসোর্সিংয়ে ইনকাম হইতো, এবং বাংলাদেশে সরকারিভাবে কত বড় বড় কোম্পানি, বড় বড় সরকারি যে বিভিন্ন দপ্তরের কত ওয়েবসাইট হয়েছে, অ্যাপ্লিকেশন হয়েছে, এইগুলো অনেক কাজ আমি ধরতে পারতাম। এই যে সময়গুলো আমার গেল, আর এখানে তিনটে রাজ্যে একটা ছোটো লোকই মন মানসিকতা দেখলাম। আল্লাহ, যাই হোক, তোরার জায়গা তোরা থাকলে বা আমার কোনো আপত্তি নাই, আমার বাচ্চা কাচ্চার লাইফটা তোরা নষ্ট করিস না। দেখ, আমার সমস্ত জীবন নষ্ট করছে আমার বাচ্চা কাচ্চার দিকে চাইয়া, ঠিক আছে? আমার জীবনে চাওয়া পাওয়া সব ধ্বংস করছে আমার বাচ্চা কাচ্চা। তোরা কাছে দোয়াই, তোর কাছে ভিক্ষা চাই, তোরা আমার বাচ্চা কাচ্চার ক্যারিয়ারটা নষ্ট করিস না। তোরা যদি না পারো শিক্ষা দিতে, সুশিক্ষা দিতে, তোরা আমার বাচ্চা কাচ্চারা আল্লাহর রাস্তায় আমার কাছে পাঠাই দে, ঠিক আছে? আমি আমার বাচ্চা কাচ্চার লাগিয়া বালা হইলে আমি কেন থাকবো, না হইলে আমি বাচ্চা কাচ্চার হইলে দেশ হইলে হইলে শিখাই দিব। আমার বাচ্চা কাচ্চা তো মানুষ করতে হইব। এখন যদি বাচ্চা কাচ্চা কেন নষ্ট হয়, তাহলে আমি ছোটোবেলা আমি দেশ নিয়ে 5 বছর রাখলে সমস্যা কি? তার একটু বড় হইলে আইব বাচ্চা কাচ্চা, এটা তো দোষে কিছু না। তার তো ক্যারিয়ার নষ্ট হইতেছে, এখানে কিতাব বইরা উল্টা দিতেছে, এখানে তো কিচ্ছু শিখতেছে না। তো ঠিক আছে, ভালো থাকবেন। এই অনেক প্র্যাকটিক্যাল কথাগুলো বলি, আসলে আমি অনেক প্র্যাকটিক্যাল কঠিন সিচুয়েশনের মধ্যে আছি। আমার মতো অনেকেই, কেউ বলে কেউ বলে না, ঠিক আছে? কারণ এগুলো বলাও দরকার। এগুলো বললে অনেকের অনেক, যারা নতুন, যারা নবাগত, তোমরা রইছ জুনিয়ররা, তোমাদেরও অনেক অভিজ্ঞতা হবে। তোমরা
ভবিষ্যতে কোনো স্টেপ নিতে গেলে, বাস্তবে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ভবিষ্যতে অনেক কিছু চিন্তাভাবনা করে রাখবে। আমার কিন্তু কোনো গার্জিয়ান আমার একটা সৎ পরামর্শ দিচ্ছেন না, মা বাপ ছাড়া। যদি উল্টা আরও ঠিল্লে ফাটাইছিল, আমি চাইতাম না আইতামই কেন। যদি আমি আমার বুদ্ধিতে হইতে সাজ হইতো তাহলে আজকে আমি রাজা আসলাম, ঠিক আছে। তো এখন ঠেলাঠেলি করে আমার লাইফটা নষ্ট হলো। তো এই জন্য আমি কথাগুলো কই যে বিদেশ আসার আগে ভালো ফ্যামিলি ভালো মানুষ বুঝাইতে খোঁজখবর লইয়া করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।